শুরু হচ্ছে নিশুতি ফাইলস। যদি কখনো রাতের অন্ধকারে, বিশেষ করে গহীন বনের ভেতরে একদল নারীকে গোল হয়ে নাচতে দেখেন, তবে এক মুহূর্তও সেখানে দাঁড়াবেন না। যত দ্রুত সম্ভব উল্টো দিকে দৌড়াতে শুরু করবেন, পেছনের দিকে ফিরেও তাকাবেন না। কারণ তারা কোনো সাধারণ নারী নয়, এমনকি তারা মানুষও নয়। তারা হলো ডাইনি, অন্ধকারের পূজারী। জার্মানির লোককথায় এই ডাইনিদের নিয়ে এমন সব ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে, যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা গিয়ে ওঠে। প্রতি বছর ৩০শে এপ্রিল রাতের অন্ধকার নামার সাথে সাথে জার্মানির বাতাসে এক অদ্ভুত ফিসফিসানি ভেসে বেড়ায়। এই রাতটি সাধারণ কোনো রাত নয়। এই রাতকে বলা হয় ওয়ালপার্গেসনাcht, অর্থাৎ ডাইনিদের রাত। বলা হয় এই একটি রাতে পৃথিবীর সমস্ত অশুভ শক্তি শিকল ছিঁড়ে বেরিয়ে আসে, আর তাদের সবার গন্তব্য থাকে একটাই, ব্রোকেন পর্বত। হার্জ পর্বতমালার সবচেয়ে উঁচু এবং রহস্যময় এই চূড়ায় ডাইনিরা একত্রিত হয় তাদের পৈশাচিক উৎসব উদযাপনের জন্য। ব্রোকেন পর্বতের ঠিক পাদদেশেই অবস্থিত ছোট্ট এবং ছিমছাম একটি গ্রাম, ভার্নেগে রোডে। ছড়ির মতো সুন্দর এই গ্রামের মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি অলিখিত নিয়ম মেনে আসছে। ৩০শে এপ্রিল সূর্য ডোবার আগেই গ্রামের সমস্ত গবাদি পশু ঘরে তুলে নেওয়া হয়। প্রতিটি বাড়ির দরজা এবং জানালা শক্ত কাঠের তক্তা দিয়ে পেরেক ঠুকে বন্ধ করে দেওয়া হয়। দরজার সামনে ঝুলিয়ে রাখা হয় সুরক্ষা কবচ। এই রাতে কেউ ভুলেও ঘরের বাইরে পা রাখে না। গ্রামের বৃদ্ধরা ফায়ারপ্লেসের পাশে বসে বাচ্চাদের ফিসফিস করে শোনায় সেই ডাইনিদের গল্প। কিন্তু গ্রামের সবার মন একরকম ছিল না। হ্যান্স বাওয়ার নামের এক যুবক ছিল এই গ্রামেরই বাসিন্দা। হ্যান্স ছিল টকবগে তরুণ, প্রচণ্ড জেদি এবং অহংকারী। গ্রামের মানুষের এই প্রাচীন বিশ্বাসকে সে সবসময় কুসংস্কার বলে উড়িয়ে দিত। সে মনে করত ডাইনি বা ভূত বলে কিছু নেই, এসবই দুর্বল চিত্তের মানুষদের কল্পনা মাত্র। ৩০শে এপ্রিলের সেই বিকেলেও গ্রামের সরাইখানায় বসে হ্যান্স তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। বয়স্করা যখন তাকে সতর্ক করে বাড়ি ফিরে যাওয়ার তাগিদ দিল, হ্যান্স হো হো করে হেসে উঠল। সে তাচ্ছিল্যে সুরে বলল, ডাইনি? ডাইনি বলতে কিছু নেই। আগুনের শিখায় ছায়া দেখে ভয় পায় কাপুরুষেরা। আজ রাতে আমি প্রমাণ করে দেব যে এই ব্রোকেন পর্বতে কোনো ডাইনি নেই। আমি আজ রাতেই ওই পাহাড়ের চূড়ায় উঠব। হ্যান্সের কথা শুনে পুরো সরাইখানায় পিনপতন নীরবতা নেমে এলো। বয়স্কদের চোখে মুখে আতঙ্কের ছাপ। একজন বৃদ্ধ তার হাত চেপে ধরে অনুনয় করে বলল, বোকা ছেলে, নিজের জীবন নিয়ে খেলো না। ওয়ালপার্গেসনাখতের রাতে যারা ওই পাহাড়ে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু হ্যান্স কারো কথাই শুনল না। সে তার সিদ্ধান্তে অনড় রইল। রাত তখন গভীর। অমাবস্যার নিকষ কালো অন্ধকারে পুরো গ্রাম যখন আতঙ্কে ঘরের ভিতর কাঁপছে, হ্যান্স তখন একটি পুরনো লণ্ঠন হাতে নিয়ে পাহাড়ের দিকে রওনা হল। পাহাড়ের নিচের দিকের জঙ্গলটা খুব একটা ভয়ঙ্কর মনে হলো না তার কাছে। কিন্তু সে যত উপরের দিকে উঠতে লাগল, চারপাশের পরিবেশ তত বদলাতে শুরু করল। একটা সময় সে খেয়াল করল, জঙ্গলের সেই চিরচেনা শব্দগুলো আর নেই। ঝিঝি পোকার ডাক, রাতের পাখিদের ডানা ঝাপটানোর শব্দ, সব কিছু যেন জাদুর মতো মিলিয়ে গেছে। সেখানে কেবল বিরাজ করছে এক অস্বস্তিকর দম বন্ধ করা নীরবতা। বাতাস ক্রমেই ভারী আর শীতল হয়ে আসছিল। হ্যান্সের মনে হচ্ছিল অন্ধকারে লুকিয়ে থাকা অজস্র চোখ তাকে দেখছে। গাছের ডালপালাগুলোকে মনে হচ্ছিল যেন বিকৃত কোনো মানুষের কঙ্কাল সার হাত, যা তাকে আঁকড়ে ধরতে চাইছে। হঠাৎ করেই একটা কনকনে ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সেই বাতাসে ছিল পচা মাংস আর পোড়া চামড়ার উৎকট গন্ধ। হ্যান্সের বুকটা এবার একটু কেঁপে উঠল। সে কি ভুল করল?
কিন্তু অহংকার তাকে পেছনে ফিরতে দিল না। সে লণ্ঠনটা শক্ত করে ধরে আরও উপরে উঠতে লাগল। চূড়ার কাছাকাছি পৌঁছতেই সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা অনেকটা গানের মতো, কিন্তু সেই সুরে কোনো আনন্দ নেই। মনে হচ্ছিল যেন হাজারো নারী একসাথে আর্তনাদ করছে, আর সেই আর্তনাদ কোনো এক পৈশাচিক ছন্দে বাজছে। হ্যান্সের কপালে ঘাম জমতে শুরু করল। সে ধীরে ধীরে পাহাড়ের একেবারে চূড়ায় এসে পৌঁছল এবং একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে উঁকি দিল। পাথরের আড়াল থেকে সে যা দেখল তাতে তার শিরদাঁড়া বেয়ে বরফ শীতল স্রোত নেমে গেল। ব্রোকেন পর্বতের বিশাল এবং সমতল চূড়ায় দাউ দাউ করে জ্বলছে বিশাল আকারের এক অগ্নিকুণ্ড। কিন্তু সেই আগুনের রং পৃথিবীর কোনো আগুনের মতো নয়। সেই শিখা থেকে বেরোচ্ছে গাঢ় সবুজ এবং নীলাভ আলো, যা পুরো এলাকাকে এক ভৌতিক রূপ দিয়েছে। আর সেই আগুনকে ঘিরে বৃত্তাকারে নাচছে অসংখ্য নারী। হ্যান্স চোখ কচলে দেখল, না, কোনো ভুল নেই। কিন্তু তাদের দেখে মানুষের শরীর বলে মনে হচ্ছিল না। তাদের অঙ্গিভঙ্গি ছিল চরম বিকৃত এবং অস্বাভাবিক। পাগুলো মাটি স্পর্শ করছিল না, যেন তারা শূন্যে ভাসতে ভাসতেই শূন্যের ওপর পা ফেলছে। তাদের চুলগুলো বন্য সাপের মতো বাতাসে উড়ছিল। এই বীভৎস নাচের নেতৃত্ব দিচ্ছিল এক বৃদ্ধা ডাইনি। তার পরনে ছিল একটি ছিন্ন ভিন্ন ছোপ ছোপ কালচে লাল রঙের আলখাল্লা, যা দেখলে মনে হয় যেন সেটা শুকিয়ে যাওয়া রক্ত দিয়ে তৈরি। বৃদ্ধার মুখমণ্ডল ছিল অজস্র বলিরেখায় ভরা, যেন শত শত বছরের বয়স তার চেহারায় খোদাই করা আছে। তার চোখ দুটো মানুষের মতো ছিল না, সেগুলো ছিল হলুদ এবং সাপের চোখের মতো তীক্ষ্ণ, যা অন্ধকারেও জ্বলজ্বল করছিল। তার এক হাতে ছিল মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্র। সে যখনই আগুনের দিকে হাত তুলছে, আগুনের শিখা যেন তার ইশারায় নেচে উঠছে। হ্যান্স পাথরের পেছনে জমে গেছিল। তার শরীর থরথর করে কাঁপছিল। সে বুঝতে পারল সে এমন এক জগতে এসে পড়েছে যেখানে মানুষের কোনো স্থান নেই। হঠাৎ করেই সেই অদ্ভুত বিভৎস গান আর হাসি এক সেকেন্ডের ভগ্নাংশে থেমে গেল। চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। অগ্নিকুণ্ডের সেই সবুজ আগুনও যেন স্থিমিত হয়ে এলো। হ্যান্সের হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এসেছে। সে নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছিল। ঠিক তখনই সেই লাল আলখাল্লা পরা সবচেয়ে বয়স্ক ডাইনিটি ধীরে ধীরে তার মাথা ঘোরাল। তার সেই জলজলে হলুদ চোখ দুটো সরাসরি হ্যান্সের লুকানো জায়গার দিকে স্থির হল। এরপর চূড়ায় উপস্থিত বাকি সমস্ত ডাইনিরা একসাথে তাদের মাথা ঘোরাল। শত শত হলুদ, লাল আর কালো চোখ অন্ধকারের ভেতর থেকে হ্যান্সের দিকে তাকিয়ে লইল। তাদের ঠোঁটে ফুটে উঠল এক পৈশাচিক ক্রূর হাসি। সেই হাসি যেন বাতাসের বুক চিরে হ্যান্সের কানের পর্দায় ছুরির মতো বিদ্ধ হল। বৃদ্ধা ডাইনিটি তার হাড় সর্বস্ব লম্বা নখযুক্ত একটি আঙুল তুলে হ্যান্সের দিকে ইশারা করল। আর এক মুহূর্ত অপেক্ষা করল না হ্যান্স। তার ভেতরের সমস্ত সাহস, সমস্ত অহংকার ধুলোয় মিশে গেছে। সে চিৎকার করে উল্টো দিকে দৌড়াত দিল। পাথরের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে গেল, কিন্তু সাথে সাথেই আবার উঠে দাঁড়াল। তার মনে হচ্ছিল তার পেছনে অসংখ্য অশুভ ছায়া ধেয়ে আসছে। অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে সে পাগলের মতো ছুটতে লাগল। গাছের ডালপালা তার মুখমণ্ডলে আঁচড় কাটছিল, কাঁটা তার পোশাক ছিঁড়ে ফেলছিল। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে শুধু ছুটছে। তার কানে তখনও বাজছে সেই অমানসিক হাসি আর বাতাসে ভেসে আসা ফিসফিসানি, কয়েকবার সে হোঁচটে খেয়ে গড়িয়ে পড়ল খাদের কাছাকাছি। কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়ে আবার দৌড়াতে শুরু করল। তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম, পা দুটো অবশ হয়ে আসছে, কিন্তু থামার কোনো উপায় নেই। ভোরের প্রথম আলো যখন ফুটতে শুরু করল, হ্যান্ডস কোনো মতে ভার্নেগা রোডে গ্রামে এসে পৌঁছল। সে সোজা গ্রামের চার্চের দরজায় আছড়ে পড়ল।
সকালে গ্রামের মানুষ যখন তাকে আবিষ্কার করল, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই কি সেই উদ্ধত যুবক হ্যান্স? মাত্র এক রাতের ব্যবধানে তার কুচকুচে কালো চুলগুলো পুরোপুরি সাদা হয়ে গেছে। তার মুখের চামড়া ফ্যাকাশে আর চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় হয়ে স্থির হয়ে আছে। তার দৃষ্টিতে এমন এক শূন্যতা আর আতঙ্ক ছিল যা দেখলে যে কারোর বুক কেঁপে উঠবে। হ্যান্স মাওয়ার আর কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। সে আর একটি শব্দও উচ্চারণ করেনি কারোর সাথে। বাকি জীবনটা সে শুধু তার ঘরের জানালার পাশে বসে ব্রোকেন পর্বতের সেই চূড়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে কাটিয়ে দিয়েছে। কেউ জানে না সেই রাতে ডাইনিরা তার সাথে কি করেছিল বা সে আর কি দেখেছিল। তার ওই সাদা চুল আর বোবা দৃষ্টি গ্রামের মানুষদের জন্য এক চিরস্থায়ী সতর্কবার্তা হয়ে রয়ে গেছে।